ঢাকার আপত্তি মানছে না, সীমান্তে চলছে ভারতের বেড়া নির্মাণ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে কেন ডাকল দিল্লি? ঝোড়ো বাতাসে আরো ভয়ঙ্কর হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল, বাড়ছে মৃত্যু। এটি কি আমেরিকার সবচেয়ে ভয়াবহ দুর্যোগ? চলতি বছর বিশ্বে ঘটবে বেশ কিছু মহাজাগতিক ঘটনা, নতুন এক ধূমকেতু বা উল্কা বৃষ্টি সহ আর কি কি থাকছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের তীব্র আপত্তি তোয়াক্কা না করে সীমান্তে বেড়া নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ভারত। বন্ধ তো দূরে থাক, বরং নতুন নতুন এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে তারা। নতুন করে কুমিল্লার শাহপুর এলাকার সীমান্তে বেড়া তুলেছে ভারতের সীমান্তরক্ষী। এতে দুদেশের সীমান্ত উত্তেজনা না কমে বরং আরও বাড়ছে। এমন বিতর্কের মাঝে এবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে নিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে প্রশ্ন উঠেছে, 5 আগস্টের পর থেকে নড়বড়ে থাকা ঢাকা দিল্লির সম্পর্ক কি আরও নাজুক হবে? কি চাচ্ছে দিল্লি? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েন এখন ছড়িয়ে পড়েছে সীমান্ত উত্তেজনায়। দুই দেশের সম্পর্কের ফাটল না কমে বরং নতুন নতুন কাঁটাতার আর বেড়ায় সে ফাটল বেড়ে চলেছে। বাংলাদেশের কড়া অবস্থান আর আপত্তিকে তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্তে নয়া বেড়া তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রবল আপত্তির মুখে গেল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করলেও রবিবার নতুন করে কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় সীমান্তে বেড়া তুলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এ নিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয়রা জানায়, সীমান্তে থাকা পুকুরটির 1/3 ভারতে আর বাকি অংশ বাংলাদেশে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুর ব্যবহার করে আসছে। কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে তারা বাংলাদেশিদের সীমান্ত ছাড়ার হুমকি দিচ্ছে। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমন অবস্থায় কুমিল্লার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়া সোমবার ভোররাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের গোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের সাহায্যে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় এলাকাবাসী জানায়, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় তারা। এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে রবিবার তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জেরে 24 ঘণ্টা পার না হতেই পাল্টা পদক্ষেপে সোমবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুর নাগাদ দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে বের হতে দেখা গেছে। বাংলাদেশ ও ভারতের মাঝে গেল প্রায় 6 মাস ধরে চলা এই টানাপোড়েন শেষ পর্যন্ত কবে কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। তবে দুই দেশের বিশ্লেষকদের মতে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে সম্পর্ক স্বাভাবিক করা জরুরি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারোর জন্যই ভালো কিছু বয়ে আনে না উল্লেখ করে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আলোচনা হলে কেবল নির্বাচিত সরকারের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে। সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে কোনো সমস্যা নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্য ক্ষতিকর হবে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এমনকি গত নভেম্বরেও ভিডিও কনফারেন্সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে। ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনারেল ওয়াকারের একটি বক্তব্য মনে করিয়ে দেন দ্বিবেদী। তিনি বলেন, সেনাপ্রধান ওয়াকার যেমন বলেছেন, কৌশলগতভাবে বাংলাদেশের জন্য ভারত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভারতের জন্য। যুক্তরাজ্যের লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের এক সময় ব্যবহৃত ফ্ল্যাটটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেডরক ভেঞ্চারাস নামে নিবন্ধিত ওই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী।
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামে এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 2014 সালে তিনি ওই ফ্ল্যাটেই নিজের ঠিকানা উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তী। টিউলিপও এরই মধ্যে জানিয়েছেন ওই ফ্ল্যাটটি তার বোন রূপন্তীর নামে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তীব্র ঝোড়ো বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা তো দূরে থাক, বরং ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। বুধবার পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় 60 মাইল পর্যন্ত বাড়তে পারে। ফলে সময়ের সাথে সাথে বাড়ছে মৃত্যু, বাড়ছে নিখোঁজের সংখ্যাও। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকার ইতিহাসে রেকর্ড তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। টানা 6 দিনের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। সময়ের সাথে সাথে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এরই মধ্যে দাবানলে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। ভস্মীভূত প্রায় 40,000 একরের বেশি এলাকা। পুড়ে গেছে 12,000-এর বেশি বাড়িঘর, স্থাপনা। গৃহহারা প্রায় 2 লাখ মানুষ। দাবানল নতুন করে ছড়িয়ে পড়েছে ব্রেন্টউড ও সান ফার্নান্দো উপত্যকার দিকে। এর মধ্যে প্যালিসেডসে দাবানল আরও ছড়িয়েছে 1000 একর এলাকায়। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের তথ্য মতে প্যালিসেডস দাবানলের মাত্র 11% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বাসা ছেড়ে চলে আসার পর প্রতিদিনই ঘুম থেকে উঠে ভাবি বাড়িটি এখনো টিকে আছে কিনা। শুনেছি এখনো টিকে আছে। আমরা সব কিছু ফেলে এসেছি, কোনো বীমাও নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা বাড়িটি যেন টিকে থাকে। আগুন নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নি নির্বাপন কর্মী মাঠে নামিয়েছেন। 24 ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। এরই মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ক্যালিফোর্নিয়ায় চলমান ভয়াবহ দাবানল মোকাবেলায় চিরশত্রু যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দিয়েছে ইরান। মানবিক দিক বিবেচনায় এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে ব্যাপারে যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে ক্যালিফোর্নিয়ার নারকীয় এই দাবানলকে গাজা যুদ্ধের শাস্তিস্বরূপ খোদার গজব হিসেবে আখ্যায়িত করছে ইরানের কট্টরপন্থীরা। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগুনের লেলিহান শিখায় যেন নরকে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। টানা 6 দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। আগামী কয়েকদিনেও এই দাবানল কমার আশঙ্কা নেই। উল্টো ঝোড়ো বাতাসের কারণে এটি আরও বিপজ্জনক দিকে মোড় নিতে পারে বলে গভীর উদ্বেগ জানানো হচ্ছে। এ অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে চিরবৈরী যুক্তরাষ্ট্রকে দাবানল মোকাবেলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানিয়েছেন, মার্কিন প্রশাসনকে সাহায্যের জন্য প্রস্তুত তেহরান। মার্কিন ফায়ার ফাইটারদের পাশে থেকে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে দ্রুততার ভিত্তিতে জরুরি সেবায় নিয়োজিত কর্মী পাঠাতে প্রস্তুত তারা। চলমান এই দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের বিশাল অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভস্ম হয়ে গেছে 10,000-এরও বেশি ঘরবাড়ি ও অবকাঠামো। নিহত 20 জনেরও বেশি। ভয়াবহ এই দুর্যোগে মার্কিনীদের প্রতি সহমর্মিতা জানিয়ে এক ভিডিও বার্তায় মোহাজেরানি বলেন, যুদ্ধ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, যখন কোনো জাতির ঘরবাড়ি আর প্রাকৃতিক সম্পদ ভস্মীভূত হচ্ছে তখন অন্য জাতি নির্বিকার থাকতে পারে না। ক্যালিফোর্নিয়ার দাবানলে যারা ঘরবাড়ি ও নিরাপদ আবাসস্থল হারিয়েছে, ইরানবাসী তাদের প্রতি সমব্যথী। ভয়াবহ এই দাবানল মোকাবেলায় যে কোনো সময়ে জনবল ও সহায়তা পাঠাতে প্রস্তুত তেহরান। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি IRCS এর পক্ষ থেকেও ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় জনবল, সরঞ্জাম সহ সব ধরনের সহায়তা পাঠানোর প্রস্তাব দেয়া হয়। এ ব্যাপারে আমেরিকান রেড ক্রসের সিইওর সাথে যোগাযোগ করেছেন IRCS এর প্রধান পীর হোসেইন কলিভান্দ। এক বার্তায় কলিভান্দ বলেন, ভয়াবহ এই দাবানল কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় সংকট নয়, বিশ্বের যে কোনো বিবেকবান মানুষই মানুষ ও প্রাকৃতিক সম্পদের এই বিপুল ক্ষয়ক্ষতিতে আক্রান্ত বোধ করবে।
এদিকে চিরশত্রু দেশটিকে ইরানের সহায়তা দেওয়ার এই প্রস্তাব অনেকটা অবাক করার মতো বিষয় হয়ে এসেছে আন্তর্জাতিক মহলের কাছে। অনেক বিশ্লেষক বলছেন, ইরান নিজেই অভ্যন্তরীণভাবে অনেক সংকটের মধ্যে আছে। এরপরও যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চাওয়ার এই ঘোষণা ইতিবাচক। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এই মুহূর্তে ব্যাপক অর্থনৈতিক ও জ্বালানি সংকটে ভুগছে ইরান। জ্বালানি সংকটের কারণে এ সপ্তাহান্তে অনেক অঞ্চলের স্কুল ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া প্রায় প্রতি গ্রীষ্মেই বনাঞ্চলে দাবানল মোকাবেলায় হিমশিম খেতে হয় দেশটিকে। পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দাবানল ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এই পরিস্থিতিতেও ইরান যুক্তরাষ্ট্রকে দাবানল মোকাবেলায় সহায়তা করতে চাইছে। এটিকে উদার কূটনীতির অংশ হিসেবেই দেখা হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ইরানের কট্টরপন্থীদের একাংশ লস অ্যাঞ্জেলেসের নারকীয় এই দাবানলকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে সম্পর্কিত করার চেষ্টা চালাচ্ছে। এর জেরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় মেতেছে দেশটির কট্টরপন্থী বিভিন্ন সংবাদ মাধ্যম। এই দাবানলকে খোদার গজব বলে অভিহিত করছে তারা। ইরানি সংবাদ মাধ্যম কেহান মন্তব্য করেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্যই এই গজব পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। একই ধরনের মন্তব্য করেছে আর এক সংবাদ মাধ্যম জাম ইজাম। এই দাবানলকে আগুনের ফেরেশতা বলে অভিহিত করেছে তারা। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এক প্রতিনিধি মন্তব্য করেছেন, এই গজব যুক্তরাষ্ট্রের ওপর খোদার পাঠানো এক শাস্তি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় হামলা চালিয়ে গত 100 দিনে অন্তত 5,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে জিম্মি মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় নুসেইরাত শরণার্থী শিবির, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল ভবন সহ উত্তর গাজার বিভিন্ন অবস্থানে গোলাবর্ষণ আর ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে নারী, শিশু সহ অন্তত 33 জন ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ধারাবাহিক বর্বর হামলায় গত 100 দিনে অন্তত 5,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আর গত বছরের অক্টোবর মাসের শুরুতেই গাজার উত্তরাঞ্চলে হত্যা করা হয়েছে অন্তত 9,500 জন ফিলিস্তিনিকে। 14 মাসে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা এর মধ্যে 46,000 ছাড়িয়েছে। এদিকে গাজা পরিস্থিতি নিয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোন আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় বাইডেন আশ্বস্ত করে বলেন, 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগেই গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য সব ধরনের চেষ্টা করবেন। বিশ্লেষকদের ধারণা, জিম্মি মুক্তির জন্য চাপ দিলেও গাজায় স্থায়ী যুদ্ধবিরতি মানবেন না নেতানিয়াহু। মহাকাশ নিয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য 2025 সাল হবে একটি রোমাঞ্চকর বছর। এবছর বিশ্ব সাক্ষী হতে চলেছে বেশ কিছু মহাজাগতিক ঘটনার। খালি চোখে মঙ্গল গ্রহ দেখা, নতুন এক ধূমকেতু বা উল্কাবৃষ্টি সহ আরও কি কি থাকছে এই বছর, জানাচ্ছেন ইমরান মাহমুদ। চলতি বছরে ধূমকেতু, পূর্ণ চন্দ্রগ্রহণ বা খালি চোখে মঙ্গল গ্রহ দেখার মতো বেশ কিছু মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। আর এসব ঘটনার বেশ কিছু আমাদের দেশে বসেই খোলা আকাশের নিচে দেখা যাবে। চলুন এক নজরে জেনে নেই এবছর কি কি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। 13 জানুয়ারি G3 অ্যাটলাস C2024 ধূমকেতুটি সূর্যের খুব কাছ দিয়ে অতিক্রম করবে এবং গবেষকরা ধারণা করছেন ধূমকেতুটি এ সময় আকাশে শুক্র গ্রহ বা শুকতারার মতো উজ্জ্বল দেখাবে। people.com এর একটি প্রতিবেদন অনুযায়ী ধূমকেতুটি 2024-এর এপ্রিলে আবিষ্কার হয়। ধূমকেতুটি সূর্যের কাছাকাছি থাকায় সন্ধ্যাবেলায় দেখা যাবে, তবে সূর্যের আলোর কারণে খালি চোখে দেখা যাবে না। সেক্ষেত্রে ধূমকেতুটি দেখতে চাইলে একটি দূরবীন অথবা মাঝারি আকারের টেলিস্কোপ ব্যবহার করতে হবে। 16 জানুয়ারিতে মঙ্গল গ্রহ আসবে অপোজিশন পর্যায়ে। অপোজিশন পর্যায় হচ্ছে এমন এক অবস্থান যেখানে মঙ্গল গ্রহ সূর্যের একেবারে বিপরীতে আর পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। এ সময় সন্ধ্যার পর থেকে প্রায় পুরো রাত জুড়েই খালি চোখেই দেখা যাবে এই লাল গ্রহটিকে। তবে আপনি যদি একটি মাঝারি আকৃতির টেলিস্কোপ দিয়ে দেখেন, সেক্ষেত্রে মঙ্গলের 2 মেরুর বরফ পর্যন্তও দেখতে পাবেন। জানুয়ারি 21 থেকে 25 তারিখের মধ্যে ঘটবে আরও একটি বিরল ঘটনা। এ সময় রাতের আকাশে একসঙ্গে দেখা যাবে 5টি গ্রহ: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। বুধ ও শুক্র গ্রহ দিগন্ত রেখার কাছাকাছি থাকবে আর বাকি গ্রহগুলো থাকবে কিছুটা উপরের দিকে। আকাশ পরিষ্কার থাকলে আর আলোক দূষণ নেই এমন জায়গা থেকে একটা দূরবীন অথবা ছোট আকৃতির টেলিস্কোপ দিয়েই দেখা যাবে গ্রহগুলোকে।
একই ঘটনা ঘটবে ফেব্রুয়ারি 28 তারিখেও। সেদিন 5টি না বরং একসাথে 7টি গ্রহ দেখা যাবে রাতের আকাশে। গ্রহগুলো হচ্ছে শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি ও মঙ্গল। মার্চের 14 তারিখ হবে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ। যখন পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলে তখন ঘটে এমন ঘটনা। এ সময় চাঁদ লাল রং ধারণ করে, তাই একে ব্লাড মুনও বলা হয়। এই চন্দ্রগ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রায় সব অঞ্চলে, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চল থেকে দেখা যাবে। আমাদের দেশ থেকে পূর্ণগ্রহণ না দেখা গেলেও আংশিক দেখা যেতে পারে, কিন্তু হতাশ হবার কোনো কারণ নেই। সেপ্টেম্বরের 7 তারিখ হবে বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ, আর সেটি বাংলাদেশ থেকে পুরোপুরিভাবেই দেখা যাবে। এবছর 29 মার্চ ও 21 সেপ্টেম্বর ঘটবে আংশিক সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যের প্রায় 73% ঢেকে ফেলবে। পূর্ণগ্রহণের মতো এ সময় হয়তো চারপাশে একেবারে অন্ধকার হবে না, কিন্তু আকাশে দেখা যাবে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সূর্যগ্রহণটি মূলত সমুদ্র অঞ্চলের উপর দিয়ে দেখা যাবে, তবে নিউজিল্যান্ডের কিছু অংশ থেকেও ভালোভাবে দেখা যাবে। এছাড়া বাকি দেশগুলো হয়তো গ্রহণ দেখতে পাবে, কিন্তু তা অল্প পরিমাণে। বছরের শেষ দিকে আসবে একটি উল্কা বৃষ্টি। অগাস্টের 12 তারিখ রাত থেকে শুরু হয়ে উল্কা বৃষ্টি চলবে 13 তারিখ প্রথম প্রহর পর্যন্ত। এই সময় ঘন্টায় 60 থেকে 100টি উল্কা প্রবেশ করবে বায়ুমণ্ডলে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু উল্কাপিণ্ডগুলো মাটিতে পড়ার আগেই পুরো ছাই হয়ে যাবে। কিন্তু আকাশের দিকে তাকালে দেখা যাবে এক মনোরম দৃশ্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এবার মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ প্রকল্প বানাবে চীন। সম্প্রতি মহাশূন্যে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। রিপোর্ট অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে পৃথিবীর জিওস্টেশনারি কক্ষপথে 1 কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা করছেন চীনা গবেষকরা। এই পরিকল্পনাকে বলা হচ্ছে পৃথিবীর উপরে আরেক 3 গর্জাস বাঁধ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। পশ্চিমাদের সাথে পাল্লা দিয়ে মহাকাশ প্রযুক্তিতে নিজেদের অবস্থান জানান দিতে কাজ করে যাচ্ছে চীন। তবে এবার চীনা বিজ্ঞানীরা যে পরিকল্পনার কথা জানালেন তা রীতিমতো অবাক হওয়ার মতোই বিষয়। পৃথিবী নয়, এবার মহাকাশে আস্ত একটি বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিতে যাচ্ছে চীন। সম্প্রতি চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এরই মধ্যে দেশটির এক বিজ্ঞানীর করা সে বাঁধের একটি নকশাও প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকাশে কিভাবে বাঁধ নির্মাণ করা হবে, আর মহাকাশ নিয়ে চীনের এমন উচ্চাভিলাষী পরিকল্পনার কারণই বা কী? প্রতিবেদনে বলা হয়েছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান নিশ্চিত করতেই উচ্চাভিলাষী এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেইজিং। এটা করা হবে মূলত মহাকাশে সোলার পাওয়ার স্টেশন তথা সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। আর এই পরিকল্পনাকে বলা হচ্ছে পৃথিবীর ওপর মহাকাশে আরেক 3 গর্জেস বাঁধ। চীনের মধ্যাঞ্চলে ইয়াংজি নদীর ওপর 3 গর্জেস ড্যাম নামে একটি বাঁধ রয়েছে, যেটা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধ। মূলত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি করা হয় এই বাঁধটি। 3 গর্জেস বাঁধটি এত বড় যে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা দাবি করেছে এটি পৃথিবীর ঘূর্ণন গতিকে প্রভাবিত করেছে। এই 3 গর্জেস ড্যাম নামের সঙ্গে মিলিয়ে মহাকাশের প্রস্তাবিত বাঁধকে বলা হচ্ছে 3 গর্জেস ড্যাম অন স্পেস। আর এটার উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। যদিও এর বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দিহান বিশ্বের অনেক মহাকাশ গবেষক। এছাড়া এই ধরনের প্রকল্পকে মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক বলেও মনে করছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এই প্রকল্পের অধীনে 1 কিলোমিটার প্রশস্ত একটি বিশাল সৌর প্যানেল ভূস্থির কক্ষপথে স্থাপন করা হবে, যা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার ওপরে অবস্থিত। এই প্যানেল ক্রমাগত সৌরশক্তি সংগ্রহ করবে। তবে মজার বিষয় হল, দিন রাতের চক্র বা আবহাওয়া পরিস্থিতি প্যানেলকে সৌরশক্তি সংগ্রহ থেকে প্রভাবিত করবে না। সেখান থেকে সবসময় বিদ্যুৎ পাওয়া যাবে, যা মাইক্রোওয়েভের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসা হবে।
জানা গেছে বর্তমানে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন চীনা মহাকাশ বিজ্ঞানীরা। এই ধরনের প্রকল্পের বিষয়ে বিশ্বের অনেক উন্নত দেশে আগেও আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। মূলত পৃথিবীতে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তিকেই বিকল্প হিসেবে ব্যবহার করতে চাইছেন গবেষকেরা। গত কয়েক দশক ধরেই সৌরশক্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আলোচনা চলছে। সেক্ষেত্রে মহাকাশকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েই চিন্তাভাবনা করছেন তারা। তবে চীনের এই উচ্চাভিলাষী প্রকল্পটি বাস্তবায়িত হলে গবেষণার নতুন দিক খুলবে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে মহাকাশে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দৌড়ে চীনের থেকে অনেকটাই পেছনে পড়ে যাবে যুক্তরাষ্ট্র। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।